স্বাগত সংবাদ যুগে দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। প্রায় 5 ঘন্টা ধরে পুড়ছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট ঠিক এই মুহূর্তে কাজ করছে। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে এই অগ্নিকাণ্ডের শুরু এবং এখনো পর্যন্ত আগুন লাগা সঠিক কারণ জানা যায়নি। কড়াইল বস্তি আর অগ্নিকাণ্ড যেন হাত ধরাধরি করে হাঁটে। গেল 9 বছরে এই একটি বস্তিতেই 6 বার আগুন লাগলো। যদি একটু মনে করিয়ে দিই যে 4 ডিসেম্বর 2016 সালে আমরা আগুন দেখেছি, সে সময় প্রায় 526টি ঘর পুড়েছিল। এর ঠিক এক মাস পরে 2017 সালের জানুয়ারিতে তার প্রায় 6 গুণ, প্রায় 5000 ঘর সেবার পুড়ে গিয়েছিল। ওই একই বছরের 16 মার্চ রাতে আগুন লেগেছিল, কয়েকশো ঘর পুড়ে যায়। একই বছরের 24 মার্চ বিকেলে আগুন লাগে এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। 2024-এর ডিসেম্বরের 18 তারিখেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যদিও সেটা 1 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। এবং আজকে 25শে নভেম্বর 2025 সন্ধ্যায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যেটা এখন পর্যন্ত 19টি ইউনিট ফায়ার সার্ভিসের সামাল দেওয়ার চেষ্টা করছে। আগুন এখনো নেভানো যায়নি। আমরা আলাপ করতে চাই। আমাদের সঙ্গে সংবাদযোগে আজ আছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান এবং আছেন নগর অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। জনাব আলী আহমেদ খান, আপনার কাছ থেকে আলাপটা শুরু করতে চাই। অগ্নি নির্বাপনের পুরো প্রক্রিয়া সম্বন্ধে আপনার চমৎকার অভিজ্ঞতা আছে, বাস্তব অভিজ্ঞতা, সেই জায়গা থেকে একটু জানতে চাই। একটি বস্তিতে 9 বছরে 6 বার আগুন লাগা কখনই তো স্বাভাবিক ঘটনা নয়। আমরা যতবার আসলে ঘটনা জানতে চাই, আমরা জানি 90 একর জায়গা, 10,000 বস্তি রয়েছে, ঘর রয়েছে, বাঁশ কাঠ দিয়ে তৈরি, সরু রাস্তা, এ কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই যুক্তিগুলো 10 বছর ধরে টিকে আছে, কতটা গ্রহণযোগ্য আসলে? আপনার অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ। প্রথমে আর একটা দুঃখজনক ঘটনা, আসলে বারবারই এই বস্তিতে আগুন লাগছে। বস্তি এগুলো কিন্তু ইনফর্মাল আসলে অ্যাকোমোডেশন। এখানে কিন্তু স্লাম এরিয়া, এখানে যে সমস্ত ঘর বাড়ি বানানো হচ্ছে এগুলো অতি দাহ্য পদার্থ। এগুলো কিন্তু ভিতরে আপনার বেড়া আছে, তারপরে কার্টুন দিয়ে বানাচ্ছে, ভিতরে অবৈধ ইলেকট্রিক লাইন, আপনি যেটা বলেন গ্যাস লাইনও আছে এভাবে। এবং এখন কিন্তু এলপিজির ব্যবহার খুব বেড়ে গিয়েছে। আসলে গ্যাস লাইন হয়তো কেটে দিয়েছে, কিন্তু অনেক সবাই এলপিজি ব্যবহার করছে। আমি কিছুক্ষণ আগে খবর নিচ্ছিলাম, আমি পাশেই ছিলাম বনানী এলাকায়, তখন খবর নিলাম, তখন একটা রিক্সাওয়ালা বলেছে ওখানে এলপিজি সিলিন্ডারের মধ্যে আগুনটা ছড়িয়ে গিয়েছে। আসলে বাসা বাড়িতে এলপিজি সিলিন্ডার ভরা আসলে এখানে। সুতরাং এই আগুনগুলো দ্রুত বেড়ে যায় আসলে, কারণ আমরা দেখেছি যে এগুলো কোনো রিয়াকশন টাইম দেয় না আসলে। আর ওই একমাত্র এমার্জেন্সি রেসপন্স, স্ট্রং এমার্জেন্সি রেসপন্সই গুলো আগুন নিবাত করে আসলে। এবং স্ট্রং এমার্জেন্সি রেসপন্সের জন্য ওখানে কিন্তু আপনি দেখবেন আশেপাশে কোনো ফায়ার স্টেশনও নাই আসলে। আপনার এখানে কিন্তু বনানী গুলশান এলাকায় কোনো ফায়ার স্টেশন নাই, অনেক দূরে থেকে আসতো আসলে। আর এই সমস্ত সচরাচর আগুনের জন্য কিন্তু আমরা দেখেছি যে আপনি বললেন যে কয়েকবার আগুন লেগেছে, ফাইন, ওখানে কিন্তু একটা ভলান্টিয়ার টিম থাকে আসলে। যেহেতু আগুনটা সবসময় লাগছে আসলে, এখানে কিন্তু এনজিওদের সহায়তায় একটা ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছিল এবং সেভাবে কিন্তু আগুনটা দ্রুত রেসপন্স করা যায়। আর যেহেতু কোনো অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচে কাজ করে, আর এখানে কিন্তু বিশেষ করে প্ল্যান রাখতে হবে কি আপনাকে আগুন নিবানোর জন্য যে এই ওখানে লেক আছে, লেকের ভিতর দিয়ে অ্যাপ্রোচ করতে হবে। যেহেতু অ্যাপ্রোচ করা যাচ্ছে না, তো আমি কিছু আগে কথা বললাম, তারা লেকের মাধ্যমে ওই পাম্প গুলো ওই পারে নিয়ে গিয়েছে, কাজ করছে। কিন্তু ওভারঅল কিন্তু একটা, যেহেতু এই ঘিঞ্জি এলাকা এবং এখানে কিন্তু একটা পূর্ণাঙ্গ মহড়ার প্রয়োজন, এবং সবসময় মহড়ার জন্য কিন্তু সবসময় প্র্যাকটিস করা থাকে, এখানে ডেডিকেটেড লোক থাকে। এখন দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স চেষ্টা করছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই কাছাকাছি স্টেশন হয়তো অন্য জায়গায় চলে গেছে, ওদের রেসপন্সে আসতে টাইম লেগে গেছে। কারণ আগুনের কিন্তু বিভিন্ন স্টেজ আছে আসলে, একটা ইনিশিয়াল স্টেজ, ডেভেলপ স্টেজ, তারপর আমরা যেখানে বললাম গ্রোথ স্টেজ, ডেভেলপ স্টেজ আছে। তো আগুনটা এমন ভাবে যখন ফায়ার সার্ভিস এসেছে, বাই দিস টাইম কিন্তু আগুনটা অনেক ডেভেলপ হয়ে গেছে এবং চারিদিকে বাতাস, আগুনটা ছড়িয়ে গেছে সেখানে। এখানে কোনো দেশের ফায়ার ফাইটারে পারবে না, শুধু বাংলাদেশটা কিন্তু বিশেষ করে সব, কারণ আগুনের একটা ধর্ম আছে, আগুনটা যখন ডেভেলপ হয়ে যায় তখন ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল। এখানে একমাত্র করা যেতে পারে। আপনার কাজের অভিজ্ঞতা থেকে দেখে কি মনে হচ্ছে, কেমন সময় লাগতে পারে? যেভাবে আমাদের ফায়ার ইউনিট কাজ করছে, কেমন সময় লাগতে পারে আসলে? সারা রাতে কি পূর্বে এভাবে? সারা রাতে তো না, তার আগে হয়তো তারা চেষ্টা করছে এখানে, কারণ তারা যেহেতু বিভিন্ন জায়গার রাস্তাঘাট গাড়ি নিয়ে তো কাছে নিতে পারছে না, পানির স্বল্পতা হচ্ছে এখানে। তবে তারা চেষ্টা করছে লেকে থেকে অনেক দূরে
পানি পাইপ লাইন নিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে যারা বস্তির ভিতরে যারা ওরা পাইপ দিয়ে টানা যার যার মতো পানি নিয়ে যাচ্ছে, কিন্তু মানে পাইপ দিয়ে টানা বুঝতে পারছি, মানে একটা সম্মিলিত উদ্যোগ ছাড়া আসলে কিছুই করার নেই। এবং যারা এই মুহূর্তে টেলিভিশনে এই ছবিটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শঙ্কাজনক দৃশ্য এটা। অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, এই এক ইস্যু নিয়ে নানা সময় আপনার সঙ্গে কথা হয়েছে, খুব স্পষ্ট করে ধরে ধরে সমস্যাগুলো দেখিয়ে দিয়েছেন, কিন্তু তারপর আমরা 10 বছর ধরে একই চিত্র দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে, যখন প্রথম 2বার আগুন লাগলো, 5000 ঘর পুড়ে গেল, তখনই তো একটা ব্যবস্থাপনা থাকার কথা ছিল। আমরা তো এভাবেও জানতে পারছি না যে 10,000 পরিবার আসলে কারা, তাদের ঘরে আসলে কি ছিল, কি হয় আসলে এখানে, মানে কোন জিনিসগুলো বারবার এই আগুনের ব্যাপকতা বাড়িয়ে দিচ্ছে। এগুলোকে বড় ধরনের জটিলতা মনে করেন কিনা আসলে? নিশ্চয়ই জটিলতা মনে করি। আসলে বিষয়টা তো খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক। যারা ঘর হারা হয়েছে, যাদের ঘর পুড়েছে, তাদের দিনগুলো যে সামনে কিভাবে কাটবে, এবং তারা এই শহরের অত্যন্ত মানে ইন্টিগ্রাল পার্ট, আমি বলবো অত্যাবশ্যকীয় একটা পার্ট, যারা এই শহরকে নানা ধরনের সার্ভিস দিচ্ছে, কাজ দিচ্ছে, ইকোনমিক অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করছে, কিন্তু শুধুমাত্র তাদের ল্যান্ড রাইটস নাই বলে তারা আজকে এই বস্তিতে বসবাস করছে। এবং এই বস্তিতে বসবাস করছে, একদিকে যখন সরকারি কর্মকর্তাদের সাথে আপনি কথা বলবে এরা অবৈধ, এদের কোনো ল্যান্ড রাইটস নাই, সুতরাং এখানে কোনো ধরনের সার্ভিস দেওয়া যাবে না। কিন্তু আপনি অন্যদিকে দেখবেন সব ধরনের সার্ভিসই ওখানে আছে, আপনার গ্যাস আছে, ইলেকট্রিসিটি আছে, পানি আছে, সবই আছে। কিন্তু আমরা এখানে কেন জানি একেবারেই কোনো মনোযোগ দিচ্ছি না। এখানে যারা কাজ করে সেগুলো হচ্ছে এনজিও, আইএনজিওর অনেক মানুষজন কাজ করে। আলী আহমেদ ভাই যে কথাগুলো বলছিলেন আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু বছর দেড়েক আগেও আমি আমার স্টুডেন্টদের নিয়ে বেশ কয়েকবার আমি ওই করাইল বস্তিতে গিয়েছি, এবং ওখানে ফায়ারের এই বিষয়টা, অগ্নি নির্বাপনের এই বিষয়টাকে নিয়ে কাজ করে এমন এনজিওদের সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে, এবং তাদের সুন্দর একটা সিস্টেম তারা ডেভেলপ করেছে কিভাবে লেকের পানিগুলোকে দিয়ে স্থানীয় মানুষকে এই কাজের সাথে জড়িত করে অগ্নি নির্বাপনের কাজ করবে। কিন্তু বিষয়টা হলো যে এই ধরনের যে সামাজিক উদ্যোগ বা ভেতর থেকে যে কাজগুলো হয়, এখানে আরো কিছু সাহায্য সহযোগিতা লাগে, প্রণোদনা লাগে, ফাইন্যান্স লাগে, যেটা আমার কাছে মনে হয়েছে, তখনও মনে হয়েছিল এইটা হয়তো ঘাটতি আছে। কারণ ফায়ার ফাইটাররা এসে নিভাবে তার আগে সাধারণত বস্তিতে আগুনটা ডেভেলপ করে যায়, যেটা আলী আহমেদ ভাই বলছিলেন ইনিশিয়াল স্টেজ থেকে ডেভেলপ অবস্থায় চলে যায়, তখন রিয়েলি এটা কিন্তু খুবই কঠিন হয়ে যায় এগুলোকে আবার অগ্নি নির্বাপন করা। সুতরাং স্থানীয় পর্যায়ে যারা ওখানে বসবাস করে, এরকম কমিউনিটির যারা ভলেন্টিয়ার আছে, স্বেচ্ছাসেবক আছে, তাদের মধ্য দিয়ে এই ফায়ার ড্রিল গুলা করানো এবং স্থায়ীভাবে ওখানে একটা ব্যবস্থা তৈরি করা, যেটা ওই পারা নামে একটা এনজিও কাজ করছিল, ওরা এই কাজটা করছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে ঠিক কাজটা হয়তো একটা মেথড তারা ডেভেলপ করেছে, কিন্তু এটাকে ঠিক সারা বস্তিতে, ওই করাইল বস্তিতে সার্ভ করার মতো ইকুইপমেন্টস, জনবল এবং অন্যান্য সাপোর্ট গুলো তাদের যথেষ্ট ছিল না। তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যেন সরকারি, মানে রেড ক্রস সোসাইটিও হতে পারে, সরকারের ফায়ার ব্রিগেড হতে পারে, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই বিষয়টা এখানে কাজ করার কথা। আরেকটা প্ল্যানিং এর কথা আমরা বলি, অ্যান্টিসিপেটরি প্ল্যানিং। এই বিষয়টা হলো যে যখন এই রিস্কটা এই বস্তিতে আছে, আমরা দেখি ঢাকা শহরের বস্তিগুলোতে সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে শুষ্ক মৌসুমে, এই সময়টাতে আগুন ধরে। সুতরাং আমরা মানে তারাও জানে যে এই সময়টাতে খুবই ভালনারেবল একটা অবস্থা। সুতরাং এই সময়টাতে একটা এক্সট্রা অ্যালার্ট হওয়া দরকার আছে, এবং সেখানে অগ্নি নির্বাপনের আমি এটা নিয়ে আলাদা করে আপনার কাছে আসবো, যেহেতু একেবারে অগ্নির মৌসুম বলা যেতে পারে, যে সময় অগ্নিকাণ্ড ধারাবাহিকভাবে আমরা শুনে থাকি, আপনি সেই পয়েন্টটাতে আনলে আমি আলাদা করে জানার চেষ্টা করবো। এক্ষেত্রে আলী আহমেদ খান একটু যুক্ত করে দেবেন। আপনি শুনছিলেন অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ যেমনটা বলছিলেন যে গেল 10 বছরে যতবার আগুন লেগেছে, কেবল ঘর পুড়তে আমরা দেখেছি, মানুষের সর্বশান্ত হওয়া, কান্না ছবিটা দেখেছি, কোনো জনপ্রতিনিধিকে আসলে দায় নিতে দেখিনি, এবং এটা বলতেও আমরা শুনিনি যে আসলে এদের জন্য একটা চমৎকার ব্যবস্থাপনা আমরা করব। এখন তারা হয়তো এই জায়গাটাতে ওইভাবে লিগালি তারা থাকতে পারছে না, কিন্তু বাস্তবতা হচ্ছে শহরের খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা আছে। মানে এই জায়গাটাতে আসলে সমাধানটা কি হবে? সবারই তো একটা দায়িত্ব আছে তাদের প্রতি। না, আপনারা ঠিকই বলেছেন, কারণ এখানে কিন্তু শহরের যে মেয়র, আমাদের নগর পিতা, তারা কিন্তু দায়িত্ববান নেয় আসলে। তো আমরা দেখেছি যে
এর মধ্যে কিন্তু কোনো আমাদের যখনই আগুনগুলো লেগেছে এখানে যেটা ওয়ার্ড কমিশনার এবং এখানে যে আমাদের মেয়র মহোদয়রা থাকেন তারাই কিন্তু এগুলো ব্যবস্থাগুলো নেয় আসলে। তবে বস্তি এলাকায় কিন্তু এখানে অনেক পলিটিক্যাল গেমও চলে আসে, অনেক সময় দেখা যাচ্ছে যে একদম। ভাবে অনেক সময় তো কেউ আগুন লাগাতো কোনো আধিপত্যের জন্য অথবা পোলারাইজেশন চলতেছে, এরকম মনে হতে পারে আসলে, যত এনকোয়ারি করে বলা যাবে। তবে এখানে আমি বলবো যে অনেকে পলিটিক্যাল গেইন নিতে চায়, এটাও একটা বড় একটা মনে করো সমস্যা। তবে অবভিয়াসলি এখানে একটা নগর পিতা হিসেবে যারা থাকবে, মেয়র অথবা এখন যারা প্রশাসক আছে, তাদেরকে ভূমিকা নিতে হবে, কারণ তারা কিন্তু এখন কোথায় চলে যায়, কোথায় যাবে আসলে। শুধু এটা একটা কন্টিনিউয়াস প্ল্যান থাকতে হবে আসলে, যখন এরকম বড় কিছু হবে কে কিভাবে কাজ করবে তার জন্য ওই এলাকার কমিশনের সাথে ওখানে লোকাল ভলান্টিয়ার, যেটা আক্তার ভাই বললেন যে ওখানে আসলে একটা বিভিন্ন এনজিওরা কাজ করে এবং তারা কিন্তু একটা প্ল্যান এভাবে কাজ করে। তার মধ্যে কিন্তু তারা কিন্তু পুরোটা নেয় না আসলে, দেখা যাচ্ছে তারা পার্ট অফ দ্য বসে একটা বসে একটা কর্নার নিল আসলে। মানে এটা কাজ করতে হবে ইন্টিগ্রেটেড হোল বস্তি নিয়ে আসলে এখানে। তবে এখানে যেটা হলো কি, যেহেতু এই বস্তির আগুনগুলো দ্রুত ছড়িয়ে যায়, নর্মালি একটা কম্পার্টমেন্টাইজেশন করা উচিত এখানে, মনে করেন সেক্টর ওয়াইজ ভাগ করতে হবে। এই সেক্টরটা আগুন লাগছে ঠিক এটা পুড়ে যায়, বাকিটা যেন আগুনটা ট্রাভেল না করতে পারে। এই যে ঘিঞ্জি এলাকা করে আসলে, সেখানে প্ল্যানিং যতটুকু, যদিও একটা ইনফর্মাল সেটেলমেন্ট আসলে, বাট তবুও একটা প্ল্যান থাকতে হবে আসলে, আগুন লাগে দাঁড়িয়ে করতে হবে। সেই জন্যই আমার মনে হয় একটা এখানে সংশ্লিষ্ট মনে করেন মেয়র অথবা আমাদের যেহেতু এই এলাকার ইনফর্মাল আছে, তারা এনজিওরা ব্যবস্থা নিতে পারে, কিছু এলাকা ছাড়তে হবে আসলে, আগুনটা যেমন ট্রাভেল না করতে পারে ফ্রম ওয়ান পয়েন্ট আনাদার পয়েন্ট। সেই জন্য ব্যারিয়ারের জন্য ব্যবস্থা করতে হবে, যে ফায়ার ব্যারিয়ার থাকে, সেভাবে করা হয় না, কারণ এখানে কিন্তু স্ট্রং কিছু ইটের বিল্ডিং করার পারমিশন নাই। সুতরাং আগুনটা খুব দ্রুত ছড়িয়ে যাবে একমাত্র তার মানে সম্ভব একটা চমৎকার পরিকল্পনার প্রয়োজন আছে, যাতে করে আসলে মানুষগুলো কিছুটা হলো নিরাপদে থাকে এবং তাদের কারণে আসলে এই বড় রকমের পরিস্থিতি তৈরি না হয়। অধ্যাপক ডক্টর আখতার মাহমুদ, আমরা যদি এর আগের ইতিহাসগুলো দেখি কড়াইল বস্তি, তাহলে আগুন নিভে যাবে, আবারও তারা এখানে জড়ো হবে এবং পরবর্তী আগুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, যদি আমরা বাস্তবতা এভাবেই ব্যাখ্যা করি। যেটা হয় যে আপনি নিজেও দেখছিলেন যে এখানে আসলে গ্যাস, বিদ্যুৎ, পানি সব কিছুই আছে। এখন সরকারের তো নানা স্টেক হোল্ডার থাকে, এই সমস্ত সার্ভিস যারা দেন সরকারের পক্ষ থেকে, তারাও তো আলাদা করে জিনিসটা মনিটরিং করতে পারে যে এখান থেকে কারা কিভাবে নিচ্ছে এবং সেটা কি ধরনের ঝুঁকি তৈরি করছে, তাদের দায় আসলে কতটা এখানে? দেখেন, আপনি যখনই দায়ের কথা বলবেন না, তখনই বলবে যে এটাই ইলিগাল একটা বসতি, এখানে আমরা কোনো দায় দায়িত্ব নিব না এবং তারা নেবে না। কিন্তু আপনি ভোটের মৌসুমে দেখবেন এখান থেকে যে মানুষগুলো বসবাস করে তারা প্রত্যেকে কিন্তু ভোট দেয়, জি। এবং তারা এমপি তৈরি করে, তারা ওয়ার্ড কাউন্সিলর তৈরি করে, তারা মেয়র তৈরি করে, এবং এই তৈরি শেষ হয়ে যাওয়ার পরে তখন আর এই বস্তিবাসী কাউকেই তারা চিনে না এবং সেখানে তারা কোনো সময় যায়ও না। তো আমি মানে যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন, সারা ওয়ার্ল্ডে এখন আর এই বস্তিবাসীকে ওই ইলিগাল অকুপেন্টস এই দৃষ্টিভঙ্গিতে দেখে না, তারা দেখে হচ্ছে যে শহরের একটা ইন্টিগ্রাল পার্ট হিসাবে। আমাদের দৃষ্টিভঙ্গিটাতে ঝামেলা আছে, আমরা এখনো মনে করি এরা ভাসমান লোক, এরা নদী ভাঙা লোক, এরা এখানে এসে ইলিগালি থাকছে। এই দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার, কারণ আপনি যদি কেউ চিন্তাই করে যে এদেরকে একদিন উঠিয়ে দেওয়া হবে, এদের ল্যান্ড রাইটস নাই, এটা তাহলে ভুল ভাবনা হবে। এরা শহরের একেবারেই প্রয়োজনীয় মানে অন্যান্য অধিবাসীদের মতো রাইটস নিয়ে এখানে আছে এবং তারা এখানে থাকবে। বরং আমাদের চিন্তা করা উচিত এদেরকে রেখে কিভাবে সুন্দর পরিকল্পনার মধ্য দিয়ে একটা রেজিলিয়েন্ট কমিউনিটি তৈরি করা যায়। এই রেজিলিয়েন্ট হতে হলে এখানে কিছু ইন্টারভেনশন লাগবে। এটা শুধু এনজিও আইএনজিওরা করলেই হবে না, এখানে গভর্নমেন্টকে ইনভলভ হতে হবে। আর কতদিন বলবে যে এরা ইলিগাল? এই ইলিগাল বলার দিন শেষ করে এখন গভর্নমেন্ট এজেন্সিগুলো যাদেরকে আপনি বলছিলেন স্টেক হোল্ডার, এই স্টেক হোল্ডারদেরকে এখানে মানে দায়িত্ব নিতে হবে। এই মানুষগুলোর এই ভাগ্য নিয়ে এভাবে মানে ছিনিমিনি খেলা চলতে পারে না দিনের পর দিন। একদম। আমি সবশেষ জনাব আলী আহমেদ খান আপনার কাছ থেকে একটু পরামর্শ জেনে নেব, যেহেতু এখন এই সময়টাতে ব্যাক টু ব্যাক আগুনের ঘটনা ঘটার অতীত ইতিহাস আমরা আছে, এই সময়টা অন্তত সেরকমই, কি করণীয়, কোথায় গিয়ে আমাদের সাবধানতাটা খুব জরুরি, কোনো পরামর্শ? যেহেতু এখন শীতের মৌসুম আসছে এবং আমাদেরকে দেখতে হবে যে ইলেকট্রিক্যাল ব্যবহার যেগুলো আছে, ইলেকট্রিসিটি প্লাস মানে এখানে গ্যাসের লাইনগুলো খুবই কেয়ারফুলি দেখতে হবে। আর আমাদেরকে ফায়ার ব্রিগেডের জন্য ওয়েট করলে চলবে, নিজস্ব ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, যেটা বললে এখানে লোকাল ভলান্টিয়ার যারা আছে এদেরকে সবসময় রেসপন্স করতে হবে। আর যেহেতু
বস্তিবাসীর জন্য যদি বলতে চাই, এখানে বস্তি আরো আছে, এখানে যেমন এখানেও মহাখালীতেও আরো বস্তি আছে, কয়েক জায়গা আছে। এদেরকে নিজস্ব একটা ক্যাপাসিটি করার জন্য রাখতে হবে, যেন তাদের ফায়ার এক্সটিংগুইশার এবং তাদেরকে সব প্রশিক্ষণ এবং একাধারে এখানে হাইড্রেন সিস্টেম রাখতে হবে। হাইড্রেন সিস্টেম গুলো ব্যবস্থা করা যায় এখানে আলাদা জলাধারের মাধ্যমে। শুধু এখানে যেটা আক্তার ভাই বললেন যে একটা সরকারি ভাবে একটা লাইফ সেফটি দেখা হোক আমাদের, যে আগুনলে পুরো যেন এরা যেন গৃহহীন না হয়ে যায়, যেহেতু এরা আমাদের সোসাইটির একটা ইন্টিগ্রাল পার্ট, আমাদের সোসাইটি সোশ্যাল ইকোসিস্টেমের কাজ করে আসলে। সুতরাং এদেরকে অবহেলা করে চলবে না, আমাদেরকে একটা মিনিমাম একটা সেফটির প্ল্যান রাখতে হবে। আর আমরা এই সমস্ত গুলশান বরণী এলাকায় কিন্তু ফায়ার স্টেশন নাই, রেসপন্স টাইম আসতে সময় লাগতেছে, সুতরাং সেখানে আমরা একটা ছোট ফায়ার স্টেশনও করতে পারি যদি এখন জায়গা যেহেতু আছে ওখানে ব্যবস্থা করে সরকারি ভাবে টিএনটি কলোনির ভিতরে, ওয়াই নট। কারণ যেহেতু এখন ট্রাফিকের জন্য আসতে দেরি হতে পারে, ওখানে স্টেশন একটা করা যাওয়ার সুপারিশ করছি। আর আমরা চাই যে বিশেষ করে যে ওই এলাকার একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকতে হবে, কারণ যদি বিশেষ করে মেয়র মহোদয় এখন যেহেতু নাই, ওখানে যেটা লোকাল যেটা কমিশনারদের করতে হবে, কারণ যদি আগুন লাগে তাহলে কিভাবে আমরা এগুলোকে একটা কন্ট্রোল করতে পারবো, সেই জন্য কিন্তু তার মানে আগে সচেতনতার জায়গাটা তৈরি করা, পাশাপাশি প্রশিক্ষণের যেই আয়োজন সেটাও চালিয়ে দেওয়া। যেহেতু এখন নগরপিতা নেই, নির্বাচিত সরকার আসার পরবর্তীতে হয়তো আমরা সেটা পাবো, কিন্তু এই মুহূর্তে যারা আছেন প্রশাসক বা দায়িত্বশীল তাদেরকে সেই দায়িত্বটা নিতে হবে। অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, সবশেষ আপনার কাছে আরেকটু জেনে নিতে চাই, ধরুন আমরা যে পরিকল্পনার কথা বলছি সেটা তো অনেক ধরনের হতে পারে, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী। ঠিক এই মুহূর্তে আসলে করণীয়টা কি? কারণ আমরা শুধু করাইল বস্তি নিয়ে কথা বলছি, আমরা জানি বেগুনবাড়ির অবস্থা, আমরা জানি তেজগাঁও অবস্থা, পুরান ঢাকার কথা তো বাদই দিলাম। আমাদের জায়গা থেকে আসলে স্বল্পমেয়াদী হলেও কি ধরনের পরিকল্পনা প্রয়োজন এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে? একদম তাৎক্ষণিকভাবে আমার কাছে মনে হয় অন্য যে কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী না হয়ে নিজেদের সেফটিটার ব্যাপারে সচেতন হওয়া, যেন আগুনটা লাগলে সাথে সাথে নিভানোর একটা ব্যবস্থা যেন তাদের মধ্যে থাকে। আর ওখানে সারা ঢাকা শহরে যতগুলো বস্তি আছে সব ধরনের বস্তিতে কোনো না কোনো এনজিওরা কাজ করছেন, তারাও একটু দায়িত্বশীল আচরণ করবেন। বিশেষ করে এই মৌসুমটাতে আগুনের ব্যাপারে তারা বস্তিবাসী মানে যারা আছে তাদেরকে নিয়ে একটা স্বেচ্ছাসেবী টিম যেন সবসময় কাজ করে, এরকম একটা ব্যবস্থা যেন করে এবং দ্রুত ইনিশিয়াল স্টেজে যেন আগুনটাকে নিভানো যায়। কারণ ইনিশিয়াল স্টেজে যদি এটা নিভানোর কাজটা না হয়, তাও তার পরবর্তীতে অংশে এটা মানে নির্বাপন করা খুব কঠিন হয়ে যায়। আরেকটা বিষয় জরুরি আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে অনেক সময় স্যাবোটাজের ঘটনাও ঘটে, এটা অস্বীকার করার কোনো জো নাই। সুতরাং যারা ওখানে বসবাস করেন প্রত্যেকে যেন সচেতন থাকেন, এরকম কোনো যেন স্যাবোটাজের কোনো ঘটনা যেন ওখানে না ঘটে। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছ থেকে। এই কঠিন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা পেলাম এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আরও কথা হবে আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান এবং ছিলেন নগর অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টা আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন ৭১-এর সাথেই।